আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। আজ ৫ সেপ্টেম্বর এবং গত ৫ আগস্ট বলতে গেলে ৩০ দিন বা ৩১ দিন আগে বাংলাদেশের বুকে যে এক গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো এবং পৃথিবীর ইতিহাসে অনেক ধরনের গণ অভ্যুত্থান আমরা দেখেছি, একেবারে ব্যতিক্রম। নিশ্চয়ই আমরা সেদিক থেকে একটু এই মন্তব্য করতেই পারি। সেই গণ অভ্যুত্থানে ১ মাস পর এসে পেছনে যে ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল কিংবা নাগরিক সমাজের ভূমিকা ছিল, সেটি আমরা এখন এই মুহূর্তে এসে কতটা মূল্যায়ন করব? ছাত্র সমাজকে ঠিক পথে আছে, নাকি আন্দোলনের যে স্পিরিট ছিল সেখান থেকে অনেকখানি আমরা দূরে সরে যাচ্ছি? এমন সব প্রশ্ন নিয়েই আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় গণ অভ্যুত্থানের ১ মাস। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। আমি আব্দুল নূর তুষার আপনার কাছে আসবো, তার আগে একটু ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে এই প্রশ্নটা আমি করতে চাই। প্রথমে সেটি হচ্ছে যে প্রশ্ন আমি বলছিলাম, যে স্পিরিটটি ছিল ছাত্ররা নিশ্চয়ই সেই স্পিরিট এখন ধরে রাখতে পেরেছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ। চেষ্টা আছে, ধরে রাখতে পেরেছেও আমরা বলতে পারি, কিন্তু আমাদের একটা বাস্তবতা একটু মেনে নেওয়া দরকার আছে যে বাংলাদেশে এই সরকারটা বিশেষ করে যখন সব ক্ষমতায় এসছে, আমাদের স্বাধীনতার পরের ইতিহাসে এই রকম একটা ভয়ঙ্কর ডিজাস্টারাস সিচুয়েশন আর কোনো সরকার ফেস করেনি। মানে আমি সব সরিয়ে রাখি, একটা সরকার আসলো এবং দেখলো পুলিশ বলে কিছু নাই, এবং সেই পুলিশকে আনতে চেষ্টা করতে হলো, সে পুলিশ কিছুটা আসলো, এখনও তারা কনফিডেন্টলি কাজ করতে পারছে না। ফলে একটা জনগণের সামনে স্টেটের এক্সিস্টেন্স বা রিপ্রেজেন্টেশন আসলে কতগুলো প্রশাসনিক বিষয় দিয়ে হয়। আমরা একদম সাধারণ জনগণ পুলিশকে ফেস করি, রাস্তায় নামা থেকে শুরু করে আমাদের সংকটে। অ্যাটলিস্ট আমরা রাস্তায় তো নামি, আমরা পুলিশ দেখি। সন্ধ্যার পর ঢাকা শহরে এখনও কিন্তু ট্রাফিক পুলিশ থাকে না। সো এই যে স্টেটের এক্সিস্টেন্স এখনও সেই অর্থে তো প্রতিষ্ঠিত হয় নাই। এখন এই দায় নিশ্চিতভাবেই তাদের না। খেয়াল করবেন যে আমাদের এই অভ্যুত্থানের পর সাধারণ জনগণের সবচেয়ে বেশি ক্ষোভ গিয়ে পুলিশের প্রতি পড়েছে, এমনকি আওয়ামী লীগের লোকজনের চাইতেও পুলিশের প্রতি। কারণ গত কয়েক বছরে এটা জাস্ট একটা এক্সটেনশনে পরিণত হয়েছিল ক্ষমতাসীনদের, মানে ক্ষমতাসীন দলের। এটা রাষ্ট্রের কোনো বাহিনী ছিল না। সো সেটার মাসুল দিচ্ছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য, আপনি যখন ক্ষমতায় এসছেন এইটা তো আপনাকে ম্যানেজ করতে হবে সরকারকে, এবং ১ মাসে এটা হয়ে ওঠে নাই। ফলে যেটা বলছিলাম যে আমরা যা এক্সপেকটেশনের জায়গা, স্পিরিটের জায়গা, এই যে স্পিরিটের বত্তায়ার কথা এবার আমি যদি আসি, আমরা তো শেখ হাসিনাকে সহ্য করিনি, আমরা শেখ হাসিনাকে পদত্যাগ এবং পালাতে বাধ্য করেছি। কেন? কারণ এই দেশটাকে তিনি একটা রিপাবলিক রাখেনি। একটা রিপাবলিকের বেসিকটা কি? একটা রিপাবলিকের কতগুলো ইনস্টিটিউট থাকবে, সেপারেশন অফ পাওয়ার থাকবে, কতগুলো রুল দিয়ে মোটা দাগে আমি বাংলাদেশে বসে বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো আইনে চলবে, এতটাই ভালোভাবে চলবে আমি বিশ্বাস করি না। এটা আমি মানিও যে এটা চলবে না সহসা, কিন্তু গ্রোসলি কিছু জিনিসপত্র হবে, মোটা দাগে কিছু জিনিসপত্র হবে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় এখনও এমন হচ্ছে যেখানে আসলে প্রশাসনের কাজ, পুলিশের কাজ, কিন্তু সেটা করে ওঠা হচ্ছে না। সেখানে আবার ছাত্রদেরকে যেতে হচ্ছে। একটা উদাহরণই দিতে পারি, আনসারদের যে তারা ঘেরাও করেছিল সচিবালয়, আমি তো দেখতে চাই যে ওখানে স্টেট হ্যান্ডেল করছে, কিন্তু রীতিমতো ছাত্ররা ডাকতে হয়েছে, স্টেটাস দিয়েছেন কোঅর্ডিনেটররা, তারপর ছাত্ররা গেছেন এবং সেখানে তারা সেটাকে ডিল করছেন। আমি এটা দেখতে চাই না, এগুলো আমাদের স্পিরিটের পার্ট না। কোনো জায়গায় মব জাস্টিস হচ্ছে, এটা আমাদের স্পিরিটের পার্ট না। আমরা ন্যায় বিচার এটা নিয়ে যখন আলাপ করি, শেখ হাসিনা যখন আমাকে ন্যায় বিচার করেনি, আমাদেরকে ন্যায় বিচার করেন, আমাদের মানবাধিকার রক্ষা করেনি, আমাদের ফাইট যখন ওটার প্রতি, তো আমরা আসলে তাদেরকে ন্যায় বিচার করব। কেউ বলছেন শেখ হাসিনার সময় তো এটা হয়েছে, এখন তো কম হচ্ছে। না, সরি, ইটস নট দ্য স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা যা দেখতে চেয়েছি সেটা। কেউ এটাকে আরেকটু ডাইলুট করার চেষ্টা করছেন, কেউ এটাকে রেভলিউশন বলছেন, উইচ আই ডিসঅ্যাগ্রি। আমি খুব স্ট্রংলি মনে করি এটা রেভলিউশন না, কিন্তু আপরাইজিং বলি, অভ্যুত্থান বলি, তারপরও কেউ বলছেন এটা কম বেশি হতে পারে, কিন্তু এটা হওয়া উচিত না। সো এরকম স্পিরিটের বাইরে কিছু ঘটনা ঘটছে, আমরা এটাকে কিছুটা একসেপ্টও করি, কারণ হচ্ছে আমরা খুব ইউটোপিয়ান চিন্তা করাও হয়তো ঠিক হবে না, কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি মনে করি এগুলোকে কন্ট্রোল করা দরকার। কারণ একটা স্পিরিটেড জাতি আমরা এখন যেমন দেখছি, এই সরকার এবং এই ছাত্র নেতৃত্ব যারা আছেন তাদের পেছনে এই রকম অবস্থা তো আসলে ছিল না। রিসেন্টলি বন্যার সময় আমরা যেভাবে ডেডিকেটেড হয়ে নেমে পড়েছিলাম, আমি বলেছি বহু জায়গায় যে ধরুন সেম বন্যাটা শেখ হাসিনার সময় হলো, একই রকমভাবে মানুষ
সাফার করলো, জি। মানুষ এগিয়ে আসতো, কিন্তু এতটা স্বতঃস্ফূর্ততা থাকতো বলে আমি মনে করি না। মাই ইন্টারপ্রিটেশন ইজ শেখ হাসিনার বাংলাদেশে ওটা আমাদের দেশ ছিল না, ওটা শেখ হাসিনার দেশ ছিল, এবং আমরা নিজেদেরকে সিটিজেন মনে করছিলাম না। আমার নিজেরই মনে হতো না যে আমি সিটিজেন। আমি যদি আমার শাসক, আমাকে কে শাসন করবেন, গভর্ন করবেন, তাকে যদি ঠিক করতে না পারি, তাহলে তো না, তো রাজা, তাহলে উনি থেকে যাচ্ছেন, উনি ওনার মতো করে থাকছেন। আমি তো নাগরিক নই। নাগরিক হলে আমার হাতে তো ওই পাওয়ারটা লাগবে, আমার ওই পাওয়ারটা লাগবে যে আমি লিস্ট কিছু অধিকার এখানে পাবো। সো এখন যেহেতু আমরা নাগরিক হয়ে উঠছি, আমরা যেহেতু কনসিয়াস হয়ে উঠছি, আমি আশা করি যেসব ভুল ভ্রান্তি বা বত্যায় আছে সেগুলো আমরা কাটিয়ে উঠবো সহসাই। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছে একই সঙ্গে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে ডাক্তার জাহিদ যে কথাগুলো বললেন তার সঙ্গে আপনি একমত পোষণ করছেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে 1 মাস আগে এই আন্দোলনের যে গুরুত্ব ছিল বা আমাদের যে চিন্তাভাবনা ছিল, আপনাদের যে ভাবনাগুলো ছিল, সেই ভাবনাগুলো ঠিক একই জায়গায় আছে কিনা, মানে মূল্যায়নের জায়গা থেকে আমি বলছি। এই আন্দোলনের প্রথম কথাটি ছিল বৈষম্যহীনতা। বলা হয়েছিল যে সমাজে অনেক বৈষম্য, যার মধ্যে কোটা একটি বৈষম্য, এবং এই কোটা বৈষম্য দূরীকরণের মধ্যে দিয়ে আসলে নানা ধরনের বৈষম্যের কথা সামনে এলো, এবং এক পর্যায়ে মানুষ বুঝতে শুরু করলো যে একটি বৈষম্যহীন অধিকার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে স্বৈরতান্ত্রিক শাসনে সেটা সম্ভব না। যে কারণেই কিন্তু আসলে মানুষ এক পর্যায়ে গিয়ে পতন চাইতে শুরু করলো, যে না, যদি স্বৈরতন্ত্র থাকে তাহলে বৈষম্যহীন সমাজ তৈরি করা আসলে সম্ভব না। এবং এটাই কিন্তু আসলে আন্দোলনের আমি যেটা বুঝেছি মূল কথা, যে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অধিকার ভিত্তিক যোগ্যতা ভিত্তিক মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হবে যে রাষ্ট্র ব্যবস্থা কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করে না। এখন রাষ্ট্র তো একটি অদৃশ্য বিষয়, সেই সরকারই তত ভালো, সেই রাষ্ট্রই তত ভালো যে রাষ্ট্র অদৃশ্য থাকে, কিন্তু মানুষ বা এই রাষ্ট্রে যারা থাকেন তারা একটা নিয়মের মধ্যে দিয়ে পরিচালিত হন, যে নিয়ম তারা বোঝে যে এই নিয়ম তার নিজের জন্যই দরকারি। এবং আপনি দেখবেন যে ধর্মগুলিতে স্রষ্টা অদৃশ্য, এমনকি দৃশ্যমানকেও তারা ঠিক আসলে একটা কায়া হয়তো তৈরি করেন, কিন্তু তাকে তার সাথে কথা বলতে পারেন না। তো মানুষ যেটা মেনে নেয় এবং এই যে আচরণ করে, এর কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে এর মধ্যে কোথাও না কোথাও তার ভালো আছে। রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সবচেয়ে বড় সমস্যাটি কি হয়ে দাঁড়িয়েছিল? এক নায়কতান্ত্রিক শাসন একই সঙ্গে সুবিচারকেও ধ্বংস করেছিল। একজন এক নায়কতান্ত্রিক শাসক কিন্তু সুবিচারক হতে পারেন, অবশ্যই, কিন্তু তিনি সুবিচারক ছিলেন না। এবং যেহেতু মানুষ বিচার পাচ্ছে না, যেহেতু মানুষ নিরাপত্তা পাচ্ছে না, যেহেতু মানুষ দেখতে পাচ্ছে যে লেলিয়ে দেয়া ঠ্যাঙাড়ে বাহিনী কিংবা অনুসারীরা এক ধরনের নিজের আইন প্রতিষ্ঠা করেছে, যে আইনটা আসলে শোষণের আইন, যে আইনটা হচ্ছে চৌর্যবৃত্তির আইন। একটা চৌর্য যুগের প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে, এবং যেখানে চুরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। যে চুরি করছে তাকে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের সরকারের প্রধান ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে, সে তার পরিবার সহ ছবি তুলছে, ফুল দিচ্ছে, ডিনার খাচ্ছে, এমনকি সে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলি সেগুলিকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে। আজকে খবর আসছে যে বাংলাদেশ ব্যাংক ডলার বুঝে না পেয়েই ডলার কিনেছে, অদৃশ্য ডলার কিনেছে, ভেবেছে যে 2 সপ্তাহ পরে 3 সপ্তাহ পরে সেই ডলার আসবে। বাংলাদেশ ব্যাংক এই কাজটা করতে পারে না। তো এই যে অবস্থাটা তৈরি হয়েছিল, এই অবস্থাটার কারণে মানুষ কি করেছে? এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চেয়েছে, সংস্কার চেয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে যদি এটাই স্পিরিট হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সংস্কারের দিকে যে যাত্রা, সেই যাত্রাটি আসলে আমার কাছে মনে হচ্ছে অনেক জায়গাতেই এখনো ধোঁয়াটে, এবং কিছু কিছু সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলি নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমি একটা সিদ্ধান্তের কথাই শুধু বলি, আমরা লক্ষ্য করেছি যে আমলাতন্ত্র এবং সচিবদেরকে বলা হয়েছে সংস্কারের কাজ কালকে থেকে শুরু করতে। যে আমলাতন্ত্র এই ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য 16 বছর কাজ করেছে, তারাই সংস্কার করবে, এটা যদি কেউ ভাবে এবং সংস্কারের প্রস্তাব বা সংস্কারের পরিকল্পনা সেখান থেকে আসবে, এটা অসম্ভব, এটা হতে পারে না, এটা হবে না। তো সংস্কার যদি কেউ চাই, তাহলে দেখতে হবে যে সংস্কারের নীতিমালা কি, সংস্কারের গোলটা কোন দিকে, সংস্কার থেকে আমরা কি চাই, কোন জায়গাগুলিতে আমরা সংস্কার চাই। সেই কথা যদি বলে না দেওয়া হয়, তাহলে যে ঘটনাটি ঘটবে আগে সেটাই আবারও ঘটবে। এই আমলাতান্ত্রিকতা আরো ভালো করে সংস্কারের নামে মানুষের ঘাড়ের উপরে চেপে বসবে। ডক্টর জিহাদুর রহমান, ছাত্ররা বিভিন্ন কাজে জড়িয়ে পড়েছে, তারা কিন্তু সরকার পরিচালনার অংশ হিসেবে কাজ করছেই, তারা একটা পার্ট, এবং কেউ কেউ বলছেন যে ছাত্রদের এত সব জায়গায় ইনভলভ না হলেও হয়। আমরা কি এখন সেই বিষয়টি বিবেচনায় নেব, নাকি ছাত্রদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো আমরা মার্ক করব? ধন্যবাদ। প্রথম ব্যাপারটা নিয়ে আমার কিছু বলার আছে। আমি একটা রাষ্ট্র বলতে কি বুঝি, আবারও সেই একই কথা।
রাষ্ট্র বলতে আমি বুঝি কতগুলো প্রতিষ্ঠান, একটা সিস্টেম, কতগুলো আইন, যেগুলো আবারও হচ্ছে বাংলাদেশের মতো দেশে মোটা দাগে মানা হবে। ধরুন আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং যখন শুরু করলাম, আমরা অনেকে সমর্থন করেছি। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার দ্যাট। মানে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, যে ঠিক আছে যেহেতু এভাবে করা যাচ্ছে না, এবং তখন কিছু কিছু অপরাধী, জেনুইনলি মারাত্মক অপরাধীকে ধরে নিয়ে খুন করে ফেলা হতো, মিষ্টি খাওয়া খাওয়াই হয়েছে। আই ক্যান রিমেম্বার দ্যাট ক্লিয়ারলি। কিন্তু এই যে বিচার ব্যবস্থায় সমস্যা আছে বলে ক্রস ফায়ার জায়েজ, এটা অত্যন্ত ফল্টি একটা চিন্তা, খুব ভয়ঙ্কর একটা চিন্তা। আমি আরেকটা উদাহরণ দিই। দেখবেন আমাদের এখানে মোবাইল কোর্ট খুব জনপ্রিয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে দিয়ে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তো বিচার করার কোনো রকম কোনো রাইট থাকার কথা না। এটা আমাদের কনস্টিটিউশনের সাথে সিরিয়াসলি কনফ্লিক্টিং। আর্টিকেল 22 কনস্টিটিউশন বলছে যে রাষ্ট্রের নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথক হতে হবে, বিচার বিভাগ ফ্রি হইতে হবে। সো আপনি যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দিয়ে মোবাইল কোর্ট চালান, এটাকে আমি ভালো করলেও সমর্থন করি না। কারণ আমরা যারা সমর্থন করি আমরা রাষ্ট্র বুঝি না। একটা সরওয়ার আলম বা তার আগে রোকনউদ্দৌলা বলে একজন ছিলেন, ভীষণ জনপ্রিয়। আপনি দেখবেন যে তাদেরকে দায়িত্ব থেকে সরানোর পর লোকজন শাউট করেছে। আমি রীতিমতো কলাম লিখেছি যে তারা যে রকস্টারের মতো জনপ্রিয়, এটা আমাদের সমাজ সোসাইটির একটা ডিজিজের লক্ষণ। এতগুলো ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে, ধরে নিলাম ছাত্ররা বিভিন্ন জায়গায় গিয়ে অনেক ভালো করছে, কিন্তু তারা কি ক্যাপাসিটিতে সেখানে যাচ্ছেন, ওনারা কারা, এই প্রশ্ন কিন্তু আসবে। আমরা অনেক জায়গায় বিভিন্ন নেগোসিয়েশনে সমন্বয়ক কাউকে কাউকে দেখছি, ভেরি প্রমিনেন্ট ফেসেস, তারা কথা বলছেন কি ক্যাপাসিটিতে। যদি মনে করে এই মুহূর্তে সরকার যে তাদেরকে কোনো না কোনোভাবে ব্যবহার করা ভালো হবে, তাদেরকে সেটার জন্য কিছু দায়িত্ব দিয়ে, দরকার কোনো পজিশন তৈরি করে সেটা দেয়া হোক, সেটা আরেক আলোচনা। কিন্তু আপনি যখন নিয়ম ভেঙে কাজ করতে যান, তাহলে কি দাঁড়ালো? আপনি যখন নিয়ম ভেঙে অ্যাপারেন্টলি ভালো কিছু করতে যান, অনেকে আর অনেক ভালো কিছু করতে চাইতে পারে। আমি এবার একটা উদাহরণ দেই। এইচএসসি পরীক্ষা পেছানোর জন্য যে একটা গ্রুপ গেল, যেখানে ইভেন কোঅর্ডিনেটরদের একজনও তাদেরকে থামাতে পারেনি, উনি বলছেন যে না আমরা সমর্থন করিনি। শেষ পর্যন্ত তারা 18 তলার উপরে গিয়ে, যেখানে সমন্বয়ক ছিলেন, পরীক্ষা ঠিকই বাতিল করেছেন। পরবর্তীতে বলেছে না, প্রথম কিন্তু উনি ফাইটও করেছেন, একজন সমন্বয়ক ছিলেন। পরে দুজন সমন্বয়ক সাংবাদিকদের সাথে আবার কথা বলেছেন, কিন্তু একজন সমন্বয়ক তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। এখন তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, কোনো একজন সমন্বয়ক যদি মনে করেন যে তার অথরিটি থাকবে, আরেক গ্রুপ যদি মনে করে তার অথরিটি না, আমি অন্য অথরিটিতে কাজ করব, তাহলে আপনি ঠেকাবেন কেন? ঠেকাবেন কিভাবে? আরেকটা বড় জটিলতা আছে। এই আন্দোলনটা যখন চলছে, এই সমন্বয়ক যারা ছিলেন 150 বা 60 জন, তাদের মধ্যে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। ওটা আমাদের আন্দোলনকে হেল্প করেছে। তাতে যখন দেখবেন যখন 6 জনকে, প্রমিনেন্ট 6 জনকে ধরে নিয়ে গেল ডিবি হারুন, তারপর আমরা অনেককে দাঁড়িয়ে যেতে দেখলাম। এটা কিন্তু এখন একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে। কারণ হলো, যেহেতু আপনার কোনো সেন্ট্রাল লিডারশিপ নেই, কন্ট্রোল নেই, অনেকে তার মতো করে অটোনমাস কাজও করার চেষ্টা করছে। এমনকি সেন্ট্রালিও যদি তারা অ্যালাইন্ড হয়ে কাজ করেন, আমি এটাকে পারমিট করব না। একটা রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে বুঝবো আমরা, সেটা বুঝতে হবে। ক্রসফায়ারে প্রথম সত্যি সত্যি কিছু সন্ত্রাসীকে হত্যা করা হয়েছিল। মানে সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীর স্টেটের সাথে অ্যাগ্রিমেন্ট কি? আপনার আমার কনস্টিটিউশন, মানে আমার স্টেটের সাথে অ্যাগ্রিমেন্ট কি? আমি 100-1000 খুন করতে পারি, কিন্তু আমি একটা বিচারের মাধ্যমে আর ফাঁসি দেন আর যাই করে আমি একটা বিচার ডিজার্ভ করি। আচ্ছা, এতে গেলো অপরাধী, কিন্তু আস্তে আস্তে এমন সব মানুষকে হত্যা করা শুরু হলো যারা অপরাধীও না, এবং আস্তে আস্তে এটা একটা ডেভাস্টেটিং জায়গায় চলে গেল। সুতরাং কোনো ভালো কাজও অ্যাপারেন্টলি এর বাইরে হতে পারে না, এবং এগুলো খুবই ব্যাড প্রেসিডেন্টস, এগুলো সমাজে ভবিষ্যতে আরও বাড়তে পারে। আমি মনে করি যে তাদের জায়গা থেকে একটা স্ট্রাকচারের অধীনে আসা উচিত, এবং সেই কাজটা সেইভাবেই হওয়া উচিত। আমি চ্যালেঞ্জগুলোর কথা জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আপনি ভুলে গেছেন, আমি আর আসবো এই প্রশ্ন নিয়ে। তার আগে একটু আব্দুল নূর সাহেব, আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় রাষ্ট্রের যে অপরাধগুলো আমরা দেখেছি, যেমন ব্রাহ্মণবাড়িয়ায় একটা কটূক্তিকে কেন্দ্র করে যশোধর রাজ সম্ভবত, তাকে তো আটক করা হলো, হিন্দু ধর্মাবলম্বী, এবং এক্ষেত্রে আওয়ামী লীগের ইন্ধন ছিল এরকমটি জানা গেছে। পরবর্তীতে আওয়ামী লীগের দুই গ্রুপের একটা যেই দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের শিকার হয়েছিল যশোধর রাজ। বুধবার খুলনাতে মহানবীকে কটূক্তির জন্য বা কটূক্তির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হলো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ডাক্তার জাহিদুর রহমান যেটি বলছিলেন যে একটা মব জাস্টিস আমরা আবার দেখছি, সেইটা নিশ্চয়ই এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল না। এর থেকে উত্তরণের উপায়টা কি? প্রথম বিষয় হচ্ছে, যে কোনো এই ধরনের আন্দোলনের পরে অরাজকতা সৃষ্টির সম্ভাবনা দেখা দেয়। এরকম আন্দোলন কিংবা বিক্ষুব্ধ পৃথিবীতে এটাই প্রথম না। অরাজকতা সৃষ্টি যে হবে, এটা
আমাদের এখানে যারা ব্যক্তিরা আছেন, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন, যারা ইতিহাস পড়েন কিংবা যারা পড়ান, তারা তো এটা জানেন। মূল বিষয় যেটি হয়েছে, আমি মনে করি যে সরকারের রাজনৈতিক লক্ষ্য ঠিক করতে হবে। অরাজনৈতিক সরকার মানে রাজনীতি বোঝে না, ব্যাপারটা সেরকম না। কিংবা নিরপেক্ষ সরকার মানে তার কোনো পলিটিক্স নাই, ব্যাপারটা সেরকম না। রাষ্ট্র চালাতে গেলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন এবং সেই দৃষ্টিভঙ্গিটিকে পরিষ্কার করতে হবে। এক, সেটি না থাকার কারণে যেটি হয়েছে, যে যার মতো আইন হাতে তুলে নিচ্ছেন, নীতিমালা প্রণয়ন করছেন, পতাকা বদলে ফেলতে চাচ্ছেন, সঙ্গীত বদলে ফেলতে চাচ্ছেন, যে যার মতো যা খুশি বলছেন। যে যার মতো যা খুশি করতে যে পারা যায় না, এটাই হচ্ছে রাষ্ট্র থাকার লক্ষণ। রাষ্ট্র থাকলে যে যার খুশি যা খুশি করতে পারে না। আরেকটা জিনিস আপনি বলেছেন রাষ্ট্রীয় অপরাধ। রাষ্ট্র আসলে অপরাধ করে না, সরকার অপরাধ করে কিংবা কোনো একটি গোষ্ঠী অপরাধ করে। আপনি রাষ্ট্রকে তো ফাঁসি দিতে পারবেন না। রাষ্ট্রীয় ক্ষমতাকে, সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে কিছু মানুষ রাষ্ট্রকে অগ্রাহ্য করে অন্যায় করে এবং রাষ্ট্রকে অগ্রাহ্য করাই হচ্ছে অন্যায়। এবং রাষ্ট্রের যে রুল সেটি কি, সেটি একটি নীতিমালার উপরে স্থাপিত হয়। যে নীতিমালার মধ্যে বিচারের অধিকার আছে, যে নীতিমালার মধ্যে কথা বলার অধিকার আছে, যে নীতিমালার মধ্যে ভোট দেওয়ার অধিকার আছে, যে রাষ্ট্রে জনগণের অংশগ্রহণের অধিকার আছে। এই অধিকারগুলিকে ক্ষুণ্ণ করা হয়েছে বলেই কিন্তু এই জনবিক্ষোভ হয়েছে। এখন যে কথাটি একটু আগে জাহিদ বলছিলেন, যে আপনি দেখবেন যে রাষ্ট্র নিজেই রাষ্ট্রকে অগ্রাহ্যকারী কাজ করেছে, যেটা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আরেকটি হচ্ছে যেটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির কথা এসেছে, একজন ব্যক্তি কোথাও গিয়ে তিনি কাউকে দোষী সাব্যস্ত করে ওইখানেই সাজা দিতে পারেন, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, উকিল নিয়োগের কোনো সুযোগ নাই। এমনকি ওইখানে যে আইনটা আছে, সেই আইনে এরকম বলা আছে যে আপনি অপরাধ স্বীকার করলে একরকম দণ্ড হবে, আর আপনি যদি অস্বীকার করেন আপনাকে বন্দী করে হাজতে নিয়ে গিয়ে আপনাকে অপরাধ প্রমাণ করাবে। যার জন্য যে কোনো লোকই অপরাধটা স্বীকার করে ক্ষমা চেয়ে জরিমানা দেয় এবং যে জরিমানাটা নির্ধারণ করা হয়, এই জরিমানার কিন্তু খেয়াল খুশি মতো। আপনি দেখবেন এক রেস্টুরেন্টে 2 লক্ষ টাকা, আরেক রেস্টুরেন্টে 20,000 টাকা। এমনও হয়েছে যে চিংড়ি মাছের মাথা, যেটা দিয়ে ব্রথ তৈরি করে স্যুপের, সেটাকে তেলাপোকার মাথা বলে বিচার করা হয়েছে এবং এটা নিয়ে কোনো প্রতিবাদের সুযোগ নাই। এই যে রাষ্ট্র নিজেই নাগরিকের অধিকার ক্ষুণ্ণ করে, এই ক্ষুণ্ণকারী রাষ্ট্রকে তৈরি করেছে কারা? এইটা কিন্তু প্রশ্ন। এবং এই আন্দোলনের মূল লক্ষ্য কিন্তু এইটাই, যে সংস্কার করতে হবে। সংস্কার কোন লক্ষ্যে হবে? অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল সংস্কার হবে। এবং সে অধিকার কার? মানুষের অধিকার, জনগণের অধিকার। আমরা কেউই কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই না, আসলে 2-1 জন চায়। কিন্তু একটা রাষ্ট্রের মানুষ কি চায়? প্রধানমন্ত্রীর অধিকার আর আমার অধিকার এক, এইটা চায় একজন জনগণ। একজন জনগণ মনে করে প্রধানমন্ত্রী খুন করলে যা শাস্তি, আমি খুন করলেও তাই শাস্তি। প্রধানমন্ত্রী চুরি করলে যে শাস্তি, আমি চুরি করলে সেই শাস্তি। রাষ্ট্র কাউকে, কোনো ব্যক্তিকে ইনডেমনিটি দিতে পারে না, অপরাধের দায় মুক্তি আগে থেকে দিতে পারে না। আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করেছি যে নেত্রী তার পিতার হত্যাকারীদের ইনডেমনিটি থাকার কারণে ইনডেমনিটির বিরুদ্ধে কথা বলেছেন, সেই একই নেত্রী বিদ্যুৎ বিভাগে ইনডেমনিটি দিয়েছেন যে বিদ্যুতের কাজ করলে পরে এটাকে ধরে নিতে হবে সব সরল বিশ্বাসে হয়েছে, কোনো চুরি ডাকাতি হয় নাই। কি করে একটা সাধারণ অপরাধকে ইনডেমনিটি দিয়ে দেয় বা যে কোনো মানুষকে ইনডেমনিটি দেয়? এটা কিন্তু রাষ্ট্র দিতে পারে না, কিন্তু আমরা দেখেছি সেটা দেওয়া হয়েছে। শুধু তাই না, সমালোচনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনি আমার সমালোচনা করতে পারেন, সমালোচনার ভাষা সভ্য হতে হবে, সেটা আমি বলতে পারি, কিন্তু সমালোচনার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাই আজকে আমি বলবো যে সংস্কার আসলে খুব দ্রুত প্রয়োজন, সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক সংস্কার ব্যতি রেখে অন্য সংস্কারগুলিকে সাস্টেনেবল করা যাবে না। আপনি যদি প্রকৃত অর্থে রাজনীতি সংস্কার করতে না পারেন, তাহলে আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে সংস্কার করবেন বলছেন, আজকে অর্থনীতির যে সংস্কার করবেন বলছেন, আজকে বিচার ব্যবস্থার সংস্কার করবেন বলছেন, রাজনৈতিক সংস্কার ব্যতি রেখে এই সংস্কারগুলি টিকবে না এবং এইগুলিকে সাস্টেনেবল করা যাবে না। এবং এর উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গত সরকারের সময় একটা কমিটি হতে দেখেছিলাম স্বাস্থ্য বিভাগে, সব আমলারা মিলে একটা কমিটি করেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে। তারা ইনোভেশন করবেন, ইনোভেটিভ চিন্তা ভাবনা করবেন। আমরা সেই একই কাণ্ড দেখলাম আরেকটা স্বাস্থ্য সংস্কার কমিটি হয়েছে, যেখানে সব ডাক্তার। একটা হয়েছিল গত সরকারের সময় সব আমলা, এইবার হয়েছে সব ডাক্তার, যেন শুধু ডাক্তারই স্বাস্থ্য বোঝে অথবা শুধু আমলারাই স্বাস্থ্য বোঝে। কিন্তু আমি একজন ডাক্তার, আমি ডাক্তারদের পক্ষে কথা বললো, আমি কিন্তু এটা মনে করি না যে একটা কমিটি হবে স্বাস্থ্য সংস্কারের, সেইখানে একটা রিপ্রেজেন্টেটিভ কমিটি হবে না। ফলে আপনি দেখেন শেষ পর্যন্ত কিন্তু আমরা সংস্কারের লক্ষ্যে কথা বলছি, কিন্তু সত্যিকারের সংস্কার হওয়ার জন্য যে কাজগুলি করা দরকার সেই কাজগুলির দিকে ভালো মতো স্টেপ দিচ্ছি না। সরকারের নাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের দায়িত্ব? এই জায়গাতে ওই যে বৈষম্য বিরোধী হয়ে মেধাভিত্তিক হতে হবে। আমি কাকে চিনি তাকে আমি নিলাম, জাহিদকে আমি চিনি তো জাহিদকে নিলাম, এটা হওয়া উচিত না। শুধু নির্বাচন কমিশন, শুধু নির্বাচন কমিশন করতে গেলে খালি সার্চ কমিটি,
আর সার্চ কমিটির মধ্যে কি সুন্দর না, জিনিস আমরা কিন্তু- পেলাম। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু আমি মনে করি যে এই ধরনের কোনো সংস্কারের লক্ষ্যে যে কমিটি তৈরি হবে বা সংস্কারের দিকে যখন যাবে, আমি মনে করি একটি নয়, 3টি কমিটি বা 2টি কমিটি তৈরি করা দরকার। 2টি বা 3টি কমিটি তৈরি হবে এবং অথবা সার্চ করেই ওই একটা কমিটি তৈরি করতে হবে। কিন্তু যদি এইরকম কমিটি হয় তাহলে আমি মনে করি একই সাথে একটা নাগরিক কমিটি হওয়া উচিত এবং নাগরিকরাও স্বাস্থ্য সংস্কারের লক্ষ্যে প্রস্তাব দিবে, আর এই তথাকথিত অ্যাপয়েন্টেড স্বাস্থ্য কমিটিও সংস্কারের লক্ষ্যে প্রস্তাব দিবে। তারপর 2টা প্রস্তাবকে পাশাপাশি রেখে টাউন হল মিটিং কিংবা গণজমায়েতে বা একটা গণসভার মধ্যে দিয়ে সেগুলিকে প্লেস করা হবে। আপনি দেখবেন আমাদের জ্বালানির মূল্য বাড়ানো কমানোর জন্য এই গণমিটিং করার একটা প্রস্তাব আছে, তাই না? কমিশনগুলি মানুষের কাছে নিবে। তাহলে আজকে রাষ্ট্রের সংস্কার হবে, সেই সংস্কার এখন তো পার্লামেন্ট নাই। তাহলে আমি মনে করি একই ধরনের মিটিং হওয়া উচিত যেখানে লোকজনের সামনেই সংস্কার প্রস্তাবগুলি যাবে এবং আলোচনার মধ্যে দিয়ে সংস্কার প্রস্তাবগুলি র্যাটিফাইড হবে। খসড়া প্রস্তাব প্রথমে তৈরি হবে, তারপরে সেই প্রস্তাব যখন বাস্তবায়িত হওয়ার আগে এই বিভিন্ন ধরনের মতামতকে সংশ্লিষ্ট করে কখনই 100% অ্যাচিভ করা যায় না, কিন্তু অন্তত 80% 85% গ্রহণযোগ্য একটা নীতিমালা হবে এবং এই সংস্কার অব্যাহত থাকবে। এই সংস্কারের মধ্যে দিয়ে রাষ্ট্র সামনের দিকে এগোবে। ডক্টর জাহিদুর রহমান, আমি ওই বিষয়টি থেকে আরো একটু এমফাসাইজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে মহানবীকে কটূক্তি করা অবশ্যই আমরা প্রতিবাদ জানাই, কিন্তু সেটা প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি হতে হবে। এবং এই যে মহানবীকে কটূক্তি করা কিংবা দুর্গার হাতে কোরআন শরীফ রাখা, এর মধ্যে এর পেছনে আমরা সবসময় একটা রাজনৈতিক উদ্দেশ্য দেখেছি গত 15 বছরে। কেউ যে কটূক্তি করেনি সত্যি সত্যি তাও নয়। আচ্ছা, কিন্তু এখন যে ঘটনাগুলো ঘটছে সবই তো মানে মানুষ যারা এই গণ অভ্যুত্থানের কিছু মানুষের কথা বলছি আমরা, যারা এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন বা আওয়ামী লীগের যারা একেবারে সরাসরি দালালি করেছেন, তারা তো এই স্কোপগুলো পাবে প্রশ্ন তোলার যে আগে কি হতো বা হয়েছে, এখন তাহলে একই ঘটনা ঘটছে কেন। এই মেসেজটি আপনি কিভাবে দিবেন অডিয়েন্সকে? একটা ব্যাপার একটু স্পষ্ট করে রাখা দরকার। তুষার ভাই বললেন এটা আসলেই এই ধরনের একটা পরিস্থিতিতে যে পরিমাণ অ্যানার্কি হওয়ার কথা, এটা হয়, এটা সব দেশে হয়। আমি সব সমালোচনা করছি, করার পর একটা কথা বলি, আমাদের অ্যানার্কি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। আওয়ামী লীগই যেটা মনে করেছিল, তারা বারবার তাদের নেতাকর্মীকে বলছিল আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে এত 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 মানুষ হবে, রক্তগঙ্গা বয়ে যাবে। ট্রুলি অতটা হয়নি এবং সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলের মধ্যে এসছে। গণপিটুনি নিয়ে আরেকটু এই ঘটনার আগে একটু পেছনে যাই। আমাদের সমাজটার বিরাট দায় আছে এটার পেছনে। মহানবীকে অবমাননা সরিয়ে রাখুন, আমরা মসজিদে জুতা স্যান্ডেল চুরি করা মানুষকে ধরতে পারলে গণপিটুনি দেই না? আমরা পিটিয়ে মেরে ফেলা একটা উৎসব আমাদের এই সমাজে। আমি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বলার চেষ্টা কারণ বাজারে রেখেছি, মোবাইল ছিনতাই হয়েছে, তাকে ধরে গণপিটে সে মোটামুটি মারা হয়ে যাওয়ার আমার অবস্থা। ব্যক্তিগত জীবনে একটা অভিজ্ঞতা আছে, আমি একবার এরকম একজনকে বাঁচাতে গিয়ে আমি নিজে মরতে বসেছিলাম। মানে আমি তার লোক কিনা এরকম একটা ধারণা শেষ পর্যন্ত কোনো রকমে। আমাদের সোসাইটিতে আমাদের একটু খেয়াল করি, এগুলো সবগুলো কিন্তু ভয়ঙ্কর লক্ষণ। আমাদের একটা অজুহাত আছে যে একটা অপরাধ যদি কেউ করে, আমি যদি জাস্টিস সিস্টেমে নেই, বিচার পাবো না, বেরিয়ে আসবে। এবং আমরা মনে করছি যদি আমরা কাউকে অপরাধী বুঝতে পারি, ওকে আমরা মেরে ফেলতে পারি। এই সাইকোলজি আমাদের সোসাইটিতে বিলং করে। তো চুরি করেছে, ডাকাতি হয়েছে, আপনি এখনই সার্চ দেন। আমি এই জিনিসটা খুব সিরিয়াসলি ফলো করি, সেই কারণেই না আমি খুব ভালো মতো জানি। আমরা কখনো কখনো একটু খুব দুঃখ পাই, কখন জানেন? যখন জানি এটা ভুল ছিল। যেমন তাসলিমা, সম্ভবত ওনার নাম, এই যে নতুন বাজারে যে একজন নারীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তাসলিমা শিশু ছিনতাইকারী বলে। আচ্ছা, উনি যদি সত্যি সত্যি শিশু ছিনতাইকারী হতেন, আমাদের কিছু আসতে যেত না। তারও আগে, বছর 10-12 আগে আমিন বাজারে 6টা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তারা ঈদের সময় রাতে ওখানে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল, ওরা ডাকাত ছিল না। কিন্তু যদি ডাকাত হতো, শবে বরাতের সময় ওরা যদি ডাকাত হতো, আমাদের কিছু আসতে যেত না। ওই 6টা মৃত্যু নিয়ে আমাদের খারাপ লেগেছে, কারণ আমরা দেখলাম যে ওরা ডাকাত ছিল না। ডাকাত হলেও তো খারাপ লাগে, আমাদের লাগে, সরি আমাদের লাগে। আমি তখন লিখেছিলাম ঘটনা, সেটা তো মব জাস্টিসের অংশ না। আসছি, এই যে ডাকাত হলে আমাদের তো ডাকাতের রাইট নিয়ে ফাইট করতে হবে। আসলে ডাকাতি করেছে, ধরা পড়েছে, সেটাই বলছি আমি, মব জাস্টিসের শিকার যেত না কেউ। নাগরিকের অধিকার আছে বিচার পাওয়ার। একদম তাই। কিন্তু পান্না ভাই, সমস্যাটা কোথায়? সোসাইটিতে কিন্তু এই পারসেপশন আছে, যদি ডাকাত ধরতে পারো পিটিয়ে মেরে ফেলো।
এই পারসেপশন আছে। গরু চুরি করলে মেরে ফেলছে এবং লুঙ্গি চিন্তা করে লুঙ্গি চুরি করেছে। আমি আপনাকে একটা জিনিস, আমি যেহেতু এই ব্যাপারটা নিয়ে আমার প্রচন্ড মাথা ব্যথা আছে, আমি এটা নিয়ে দীর্ঘদিন ফলো করেছি। আপনি একটা লিঞ্চিং এর ঘটনা তাসলিমা ছাড়া ওইটাই মামলা হয়েছে, ওইটাই একটু আগাচ্ছে। আজ পর্যন্ত এরকম গণপিটুনিতে হত্যার কোনো মামলা আগায় নাই। আমি জেনে বলছি আপনাকে, আমরা কেন করিনি? আমাদের সোসাইটিও চায় না, আমাদের স্টেটও, গভর্নমেন্টও চায় না যে এগুলো মারাত্মক অপরাধ। তাহলে আমরা প্রাথমিকভাবে কিন্তু ওই জিনিসটা এনশিওর করতে হবে। এটা মহানবীরকে কটাক্ষ বা অন্য যে কোনো, তার মানে হচ্ছে আপনি যদি কাউকে মনে করেন ওই মানুষটা অপরাধ করছে, আপনি যদি মনে করেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এবং অবশ্যই আমি আপনার সাথে শতভাগ একমত। এখন এই দেশে আমরা যারা অন্তত এই ব্যাপারগুলোকে ডিল করছি, তাদের এটা মাথায় রাখতে হবে, বাংলাদেশের প্রতি কিন্তু এখন শুধু দেশের ভেতরে না, দেশের বাইরেও সিরিয়াস ফোকাস আছে। আমি উদাহরণ দিই, 32 নম্বরে যখন মোবাইল ফোন চেক করেছিল আর পেটাচ্ছিল, আই স্ট্রংলি কন্ডেম দ্যাট। অনেকের পছন্দ হয় নাই এবং আমরা ওভাবে অনেকেই লেজিটিমাইজ করার চেষ্টা করেছি, কিন্তু সারা পৃথিবীর প্রায় সব লিডিং মিডিয়া আউটলেটের ভিডিও, আল জাজিরাতে, ডয়চে ভেলে, ফ্রান্স 24, ইন্ডিয়ানগুলো তো আছে, তারা তো বসেই আছে আসলে এগুলো দেখানোর জন্য। সো এই একটা ঝুঁকিরও জায়গা আছে আমাদের কৌশলগতভাবে, যেহেতু আমাদের এই অভ্যুত্থানের যে ফলাফল সেটা অনেকেরই পছন্দ হয় নাই, স্পেসিফিকলি বললে ভারতের পছন্দ হয় নাই। সুতরাং এই জিনিসগুলো, এই যে বিশেষ করে এখানে যদি একটা ধর্মীয় ডাইমেনশন আছে, এটা তো ভারতের ন্যারেটিভকে হেল্প করবে। ও তো ওর ন্যারেটিভ কি হয়েছে এই ঘটনার পর থেকে, যেখানে ইসলামিস্ট এবং মৌলবাদীরাই এটা করেছে। সামনে ডক্টর ইউনুস আছেন, আদতে ওরা আছে। বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী এই ধরনের একটা কলাম লিখেছেন খুব ক্লিয়ারলি, যে এটা ইসলামিস্টরাই এটা ঘটিয়েছে, একটা ইসলামিক সংগঠন, তারাই নাকি মূল নেপথ্য নায়ক। এগুলো ভয়ঙ্কর রকম অসম্মান আমাদের দেশে, যে মানুষগুলো রক্ত দিয়েছে তার প্রতি। কিন্তু এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। সুতরাং এই ধরনের ইস্যুতে যদি আমরা গণপিটুনি দেই বা অনেক বেশি শোরগোল করি, ওইটা কিন্তু ওইটার পালেও হাওয়া দেয়। ছাত্রদের সামনে কি ধরনের চ্যালেঞ্জ, সেটা যদি একটু বলতেন আমরা রেখে যাওয়ার আগে। আমি ছাত্রদের না, আসলে এটা আমাদের সরকারের সামনে এখন মেজর চ্যালেঞ্জ। আমি সরকারকেও একটা জায়গায়, আমি যখনই ক্রিটিক করি প্রায় ভাবি যে আপনাকে তো আসলে দিনের শেষে অ্যাটলিস্ট পুলিশটা ঠিক করতে পারতে হবে। এই যে গণপিটুনির ঘটনাটা ঘটেছে, এটা সম্ভবত ডিসির যে অফিস আছে সেই কমপ্লেক্সে ঘটেছে, তাদের প্রেজেন্সে, কিন্তু তাদেরও কি এখনো যথেষ্ট রকম ফোর্স আছে যে তারা এটা ঠেকাতে পারবে? সো এই জিনিসগুলো আসলে একটু হওয়া দরকার। এবং আমি ছাত্রদের ক্ষেত্রে চ্যালেঞ্জ এটুকু মনে করি, সেটা হচ্ছে তারা তাদের একটা সেন্ট্রাল কন্ট্রোল এস্টাবলিশ করার চেষ্টা করা দরকার। তবে রাষ্ট্রের প্রশাসন যদি ঠিকঠাক না হয়, সব কিছু পাল্টে টাল্টে, তাহলে আসলে টাফ সিচুয়েশন থাকবে। আমরা আলোচনায় ফিরবো। দর্শক, একটা ছোট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21শে রাতে আলোচনা করছি গণঅভ্যুত্থানের 1 মাস পর এসে আমরা কি ভাবছি বা কি করতে হবে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21শের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক, রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব। ডাক্তার আব্দুল নূর তুষার, যেহেতু সরকারের 1 মাস পূর্ণ হবে 8 তারিখে, আরও 2 দিন পরে, আমরা ছাত্রদের নিয়ে কথা বলছি, এই জন্য একটু জোর দিচ্ছি এটার উপরে। শিক্ষাঙ্গন নিয়ে ছাত্র সমাজের যে ভূমিকাটি আমরা দেখেছিলাম আন্দোলন, ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থানের আগে, এবং তারা একটি প্রস্তাব করেছিল যে 6 ছাত্র নেতাকে আটকে রাখা হয়েছিল, 6 সমন্বয়কে, তারা ফিরে এসে বিভিন্ন দফা দাবি দিয়েছিল। তার মধ্যে ছিল ছাত্র সংসদগুলো চালু করতে হবে। ওই সময় একটি পরস্পর বিরোধী ঘটনা ঘটেছে দুই দিকে। আপনি দেখবেন যে একদিকে যেমন ছাত্র সংসদ নির্বাচনের কথা বলা হচ্ছিল, আবার একই সাথে বলা হচ্ছিল যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা হয়েছে। এই প্রতিষ্ঠানে রাজনীতি নাই, ওই প্রতিষ্ঠানে রাজনীতি নাই, সবাইকে বের করে দেওয়া হয়েছে। দুটি তো আসলে একসাথে চলতে পারে না। আসলে এইগুলি হচ্ছে মূল চ্যালেঞ্জ ছাত্রদেরকে এখন ঠিক করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা কিভাবে চলবে, এবং এই যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্রদের যে নেটওয়ার্ক হয়েছে কিংবা একটি সাংগঠনিক ঐক্য তৈরি হয়েছে, এটিকে তারা ধরে রাখবে কিনা, এবং যদি রাখে তাহলে কিভাবে ধরে রাখবে, কোন ফরম্যাটে। এটা কি একটি ছাত্রদের সংগঠনই হবে, নাকি ছাত্র জনতা
কৃষক শ্রমিক সকলে মিলে একটি দলে পরিণত হবে? এর কি কোনো রাজনৈতিক লক্ষ্য থাকবে, নাকি তারা শুধুমাত্র শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি এগুলিই ডিল করবে? এটা কিন্তু ছাত্রদেরকে প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এবং আমি মনে করি যে একটি সাংগঠনিক ঐক্য থাকা দরকার এই জন্য যে এই পরিবর্তনে ছাত্রদের যেহেতু একটি এবং দেশব্যাপী ছাত্রদের যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ফলে আমার মনে হয় যে তাদের একটি সাংগঠনিক ঐক্য থাকা জরুরি, যে সাংগঠনিক ঐক্যটি বিভেদমূলক নয় বরং গঠনমূলক এবং ইনক্লুসিভ, সকলের অংশগ্রহণমূলক। তারপর হচ্ছে পড়াশোনায় ফিরে যাওয়া। আপনি যদি সারাক্ষণই রাস্তায় থাকেন, বিচার আচার করতে থাকেন, মেডিকেল কলেজে গন্ডগোল হচ্ছে সেইখানে 3 জন চলে গেলেন, রাস্তায় হচ্ছে 3 জন চলে গেলেন, এবং নানান ধরনের সামাজিক বিচার আচার করতে থাকেন, তাহলে কিন্তু আসলে এই যে আরবিট্রেটরের ভূমিকায় অবতীর্ণ হওয়া, এটা কি চলতেই থাকবে? তাহলে তো কিছু লোকজন পড়াশোনা করবে না, কিছু লোকজন করবে, এবং একটা দ্বৈত বা ত্রয়ী শাসন ব্যবস্থা তৈরি হবে বাংলাদেশে। এইটা আসলে আমার মনে হয় যে গুরুত্বের সাথে দেখতে হবে, এবং পড়াশোনায় তারা কি করে ফিরে যেতে পারেন। এবং আমরা কিন্তু শুনেছি গণরুমের কথা বলা হয়েছে, র্যাগিং বা নির্যাতনের কথা বলা হয়েছে, ছাত্রলীগ যে তার সাংগঠনিক ক্ষমতা বা সরকারি ক্ষমতা খাটিয়ে ছেলে মেয়েদেরকে বাধ্য করতো নানা ধরনের অন্যায় কাজে, এগুলি নিয়ে কথা হয়েছে। তাহলে এই যে এইসব পরিবেশ মুক্ত একটি ছাত্রদের জন্য এনেবলিং এনভায়রনমেন্ট সহ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, এই দিকে আসলে আমার মনে হয় এটা আরেকটা চ্যালেঞ্জ। তারপর হচ্ছে তাদের নিজেদের কিছু সংস্কার প্রস্তাব থাকা উচিত। আন্দোলন তো শুরু হয়েছিল কোটা সংস্কার দিয়ে, যে আমরা এই পরিমাণ কোটা চাই না, আমরা চাই যে যৌক্তিক কোটা থাকবে এবং মানুষ মেধার ভিত্তিতে অধিকাংশ লোক টিকবে। বলাই হচ্ছিল যে 56% অমেধা আর বাকিটা মেধা, এইটা কেন হবে? কোথাও এটা হতে পারে না, এটা আসলে নিয়ম না। তাহলে তাদের নিশ্চয়ই নিজেদের কোনো প্রস্তাব আছে, সেটা শুধু যে কর্মসংস্থানের ক্ষেত্রে বা কোটা তা তো নয়, তাদের নিশ্চয়ই অন্যান্য ক্ষেত্রেও তাদের সংস্কার প্রস্তাব আছে। আমার মনে হয় যে এই জায়গাতে তাদের মনোযোগ দেওয়া উচিত, এবং এই সংস্কার প্রস্তাবগুলি দ্রুত এই সিস্টেমের কাছে নিয়ে আসা উচিত মানুষের সামনে, যে আমরা এই সংস্কার চাই। আরেকটি হচ্ছে রাষ্ট্রেরও কিন্তু এখন ছাত্রদের অন্যভাবে দেখতে হবে। শুধু লেখাপড়া করিয়ে দেওয়াই তো আসলে কাজ না। কেউ পয়সা দিয়ে পড়াশোনা করছে, কেউ 12 টাকা দিয়ে পড়ছে, কেউ পড়ছে না, কেউ ইউনিভার্সিটিতে পড়ছে, কেউ মাদ্রাসায় পড়ছে। একজন আমরা দেখলাম কওমি জননী হওয়ার জন্য হঠাৎ গিয়ে মাদ্রাসার যা শিক্ষার মাস্টার্সকে সমান সমান করে দিলেন, কিন্তু আসলে মনোযোগ দিলেন না যে সমান সমান করতে গেলে কি করতে হবে, নিজের ইচ্ছা মতো। তো এই যে ব্যাপারগুলি তো ছিল, তার মানে এখন কিন্তু আমাদেরকে রাষ্ট্রের চিন্তা করতে হবে যে এই যে বিরাট ছাত্র সমাজ যারা পড়াশোনা করছে তাদের কর্মসংস্থান কিভাবে হবে, এর প্ল্যানিংটা কি, তাদের যে স্বাধীনতা তারা পেয়েছে, বাক স্বাধীনতা, আন্দোলন করার স্বাধীনতা, এটাকে কিভাবে মানে জারি রাখা যাবে? তারা কি বারবার এরকম রাস্তায় নেমে আসবে আর বারবার এরকম মুখোমুখি দাঁড়াবে সবার? এটা কি হয় না তো। বারবার কি বাবা মায়েরা রাজি হবেন তাদের সন্তানেরা রাস্তায় গিয়ে রক্তপাত? এটা তো হবেন না। তাহলে আমরা কিভাবে এই শক্তিটাকে রাষ্ট্রের সংস্কারের কাজে লাগাতে পারি? আরেকটি হচ্ছে, যেহেতু এই মুহূর্তে সরকারের যিনি প্রধান তিনি একজন ঋণদানে অভিজ্ঞ ব্যক্তি, তাহলে দেখতে হবে যে যখন আমরা মুখে বলি আপনারা চাকরি করবেন না, আপনারা চাকরি দিবেন, তাহলে এই যে অর্থ যোগান, একটি তরুণ কি করে অর্থ পাবে, কি করে সে ফিনান্সড হবে? সে কি অধিক সুদে ঋণ নিবে, নাকি সে তার ছাত্র অবস্থায় পড়াশোনার জন্য ঋণ পেতে পারে? তার এই যে শুধু এডুকেশনের ফিনান্সিংয়েরও প্রশ্ন আছে, এবং শুধু তাই না, ছাত্রজীবন শেষে সে যখন ব্যবসা বাণিজ্য করবে, বলেই দিচ্ছে আপনি চাকরি নেবেন না, আপনি চাকরি দিবেন, তো বাবার জমি বিক্রি করে সে ব্যবসা করবে, বোনের গয়না বিক্রি করে ব্যবসা করবে? রাষ্ট্রকে এখন বলতে হবে যে এই তরুণদেরকে আমি কোথা থেকে পুঁজি সংস্থান করব, এই তরুণরা কিভাবে পুঁজিতে তাদের অধিকার পাবে। রাষ্ট্রের পুঁজিতে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। শেয়ার বাজারে খানিকটা পুঁজিবাদ এটা দেয়, পুঁজিবাদী সিস্টেম। শেয়ার বাজারের মধ্যে সালমান রহমানরা ঢুকে পড়ে ইচ্ছা মতো চুরি করেছেন, আমাদের ক্রিকেটার সাহেব পর্যন্ত এই চুরিতে যুক্ত হয়েছিলেন, অভিযোগ আছে তো, তাই না? তার মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে মুখে মুখে তাহলে তরুণদেরকে বলে দিলাম আপনারা চাকরি দিবেন না, আপনারা চাকরি নিবেন না, আপনারা চাকরি দিবেন। তো চাকরি দিতে গেলে যে প্রতিষ্ঠান তৈরি করতে হবে, এটার আবার মজার ব্যাপার। আপনি দেখবেন গত সরকার একটা ব্যবসা শুরু করেছিল, স্টার্ট আপ ফিন্যান্সিং। তাদের লোকজন, পেয়ারের লোকজনকে ধরে এনে তাদেরকে দিয়ে স্টার্ট আপ বানিয়ে তারা তাদেরকে টাকা পয়সা দিত। সিপি গ্যাং নামে একটা গ্যাং ছিল, তারা মানুষজনকে গালি দিত। হঠাৎ দেখা গেল তারা অ্যাপ বানানোর জন্য টাকা পেয়েছে, এবং তাদের সে অফিসের ছবি দেখতে গিয়ে দেখা গেল সেই অফিসে তালা মারা, কিন্তু সিপি গ্যাংও অ্যাপ বানানোর টাকা পেয়েছে। সেটা কি গালি দেওয়ার অ্যাপ ছিল? সেই অ্যাপের চেহারা কোথায়? তাই দেখতে হবে যে রাষ্ট্রীয় পুঁজিকে এই যে দলীয় গুন্ডা পান্ডা পালার জন্য ব্যবহার করা হয়েছে, আইসিটির নামে যে হাজার হাজার অ্যাপ তৈরি হচ্ছে, অ্যাপগুলি কোথায়? তার মানে আমাদেরকে দেখতে হবে সত্যিকারের মানুষজনকে যারা এই কাজগুলি করতে পারে, সেই তরুণ
তরুণদেরকে ফিনান্সিং এর ব্যবস্থা করতে হবে, টাকাতে পুঁজিতে তাদের অধিকারের ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে ছাত্রদের জন্য এটাই খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, এবং শুধু যে এটাই চ্যালেঞ্জিং বিষয় তা কিন্তু না। এই ছাত্ররাই তো আগামী দিনের মন্ত্রী, এই ছাত্ররাই তো আগামী দিনের রাজনৈতিক দলের নেতা। আমি মনে করি যে এই ছাত্রদেরকে তাদের লেখাপড়ার মধ্যে শুধু লেখাপড়া নয়, রাষ্ট্রকে বোঝা। আপনি ডাক্তারি পড়েন, আপনি রাষ্ট্র বোঝেন না, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি রাষ্ট্র বোঝেন না, শুধু রাষ্ট্রবিজ্ঞানের লোকটা রাষ্ট্র বুঝবে, এটা হতে পারে না। রাষ্ট্র কি, সরকার কি, জনগণের অধিকার কি, এই বিষয়গুলি আমি মনে করি যে ছেলে মেয়েদেরকে পড়াশোনার মধ্যে এনে পড়াতে হবে। যেসব জিনিস পড়ানো হয় সেগুলো অনেক ক্ষেত্রে আসলে প্রশিক্ষণ দিলেই হতো, কিন্তু মূল যে চিন্তা, সেই চিন্তার বিষয়ে আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থা মনোযোগী না। আমি মনে করি যে এইখানেও রাষ্ট্র মনোযোগ দিতে পারে। আমরা একটু অন্য বিষয়ে আসি, ছোট করে একটু আলোচনা করি। ডাক্তার জাহিদুর রহমান, আজকে একটি প্রত্যাশিত ঘটনা ঘটেছে। সিইসি তার দল বল নিয়ে পদত্যাগ করেছেন এবং তিনি নসিহত করে গেছেন যে বিদায় বেলায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত। কিন্তু যতদিন তিনি ক্ষমতায় ছিলেন তিনি বলেছেন সব ঠিক আছে, সব ঠিকঠাক মতো চলছে, একটা এক্সাম্পল তৈরি করা হবে নির্বাচনে। বিদায় বেলায় সবাই এরকম ফ্রেশ সাজে কেন? আসছে ওই জায়গায় তুষার ভাইয়ের সাথে একটা জিনিস একটু যোগ করতে চাই বেকারত্ব প্রসঙ্গে। ধরুন এই মুভমেন্ট আসলে হলো কেন? কেন আপনার কাছে এই কোটা এই রকম সিরিয়াস মনে হয়ে উঠলো? কেন আমাদের লক্ষ লক্ষ ইয়াং কিছু করে না 30 বছর বয়স পর্যন্ত অবশ্যই বিসিএস পরীক্ষা দেয়? ভার্সিটির কিছু সাবজেক্টের স্টুডেন্টস আছে যারা ফার্স্ট ইয়ার থেকে বিসিএস এর গাইড পড়ে। আমাদের তারুণ্যের কি পরিমাণ অপচয় হচ্ছে আমরা কিন্তু খেয়াল করছি না। তো অপচয়টা কেন? আসলে মূল কারণ বেকারত্ব। আপনি অন্য কোথাও একটা ভালো জব পান না, আপনি উদ্যোক্তা হতে চাইলে ফিনান্সিং পান না, সেই কারণে আপনি দেখলেন বিসিএসসি আপনার একমাত্র জায়গা। এই সিনারিওটা কিন্তু গত 10-12 বছর আগে ছিল না। একদম গভর্নমেন্ট সার্ভিস অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার কারণে এখন আবার সব বিসিএস মুখী হয়েছে। সাথে চুরি, এবং এখনকার চুরি আমি সোজাসুজি বলে ফেলি, চুরি এখন সমাজে স্বীকৃত। আপনি কালকে বিসিএস এর একটা জবে জয়েন করে পরশু আপনি একটা ফ্ল্যাট গাড়ি টাড়ি কিনে ফেলেছেন, নোবডি কোয়েশ্চেনস। আমরা ছোটবেলায় যখন দেখেছি তখনও দুর্নীতিবাজ লোকজনকে আশপাশে দেখা যেত, কিন্তু উনি মাথা নিচু করে চলতেন। আমাদের সোসাইটির এই ট্রান্সফরমেশনগুলো কিন্তু মারাত্মক নেগেটিভলি হয়েছে। সো আপনি বেকারত্বের যদি ক্রাইসিস এত বেশি না থাকতো, কোটা নিয়েও এত বেশি মাথা নষ্ট হতো না তাদের। সো বেকারত্ব ডিল করতে হবে, এবং আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় আছি, আর গুনে গুনে 10 বছরের মতো বাকি আছে। তারপর এটা কিন্তু একটা জাতির ইতিহাসে একবারই আসে, ওই সময় 100 বছর আসবে। ওই সময় ইয়েটাকে ঠিক করে ফেলতে হয়। আমরা তো পারলাম না, নষ্ট করে ফেললাম। সিএসির কথা বলছি, সিএসসিকে দেখে আমার একটা ঘটনা মনে পড়লো। যেমন ধরুন অনেকগুলো রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, নাগরিক ঐক্যকে দেওয়া হয়েছে, তারপরে গণ অধিকার পরিষদকে দেওয়া হয়েছে, এবি পার্টিকে দেওয়া হয়েছে। এগুলো তো কয়দিন আগে উনি দেন নাই। আচ্ছা, তার চাইতেও জরুরি কথা, উনি বিএনএম বলে একটা পার্টিকে, বিএসপি, বিএনএম, তৃণমূল, বিএনপি, আচ্ছা বিএনএম এর কথায় যদি আসি, ওই ইতিহাসে প্রথমবার বিএনএম এর নাম মানুষ জানলো, এবং ওদের কোনো অফিস নাই, কিছু না, এগুলো নিয়ে ডিটেল রিপোর্ট এসছে, সব সরিয়ে রাখি। উনি বিরাট সাধু সন্ত সাজেন। আমি প্রায় বলি যে এই সিএসসির সাথে আগে সিএসসির ডিফারেন্স হচ্ছে ওনার বাংলাটা একটু ভালো, এখন যিনি আছেন, আগের জনের বাংলা ভালো, এখন যিনি গেছেন, এখন যিনি গেছেন। তো এছাড়া তো উনি এগুলো করেছেন, তো উনি সরকারের প্রতিটা কথা যে শুনে চলেছেন, এটা সো ক্লিয়ার। এখন আজকে উনি এই ক্লেমগুলো করতে আসছেন, এগুলো হাস্যকর। এবং ওইটা যেটা হয় আর কি, আপনি যখন যাবেন তখন আপনি দেখারও চেষ্টা করছেন কেন এই ভদ্রলোক বলে নাই বিএনপি ইলেকশনে আসা নিয়ে যে বিএনপিকে জেলেনস্কির মতো মাঠে থাকতে হবে। তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু, রাশিয়া প্রটেস্ট করেছে। তার মানে উনি নিজেও বলছেন বাংলাদেশে নির্বাচন করা সরকারের অধীনে, এরকম দলীয় সরকার, এটা যুদ্ধের মতো, আপনাকে জেলেনস্কির মতো মাটি কামড়ায় পড়ে থাকতে হবে, এই ভদ্রলোক বলেছেন। তো আমরা বুঝি না তাদের ওভারঅল অবস্থা কি, ওনাদের ক্ষমতা সক্ষমতা কি পারতেন, ওই যে বললাম পদত্যাগ আরো আগে করতে পারতেন, দায়িত্ব না নিতে পারতেন। আজকে নসিহত করছেন, উনি দায়িত্ব নিয়েছেন কেন? তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যদি জেনুইন নির্বাচন না হয়, উনি দায়িত্ব নিয়েছেন কেন? হাবিবুল আওয়াল সাহেবের কথা বলছি, তার পুরো টিমের কথা বলছি। দায়িত্ব নিয়ে টিকে থাকারও চেষ্টা করেছেন, খুব করেছেন। এবং কয়েকদিন আগে অত্যন্ত অফেন্সিভ একটা কাজ করেছেন, উনি একটা কলাম লিখেছেন, সমকালে 24 আগস্টে কলাম লিখেছেন। কলাম লিখে নানান রকম তার ভয় ভীতি, তখন আমরা অনেকেই বলেছি হ্যাঁ আপনি তো রিজাইন করতে পারেন, আপনার যদি এত ভয় থাকে সংবিধান লঙ্ঘনের, চলে যান আপনি, ফাইন। উনি চলে গেছেন, বাকি কি হবে না হবে। উনি কিন্তু আইন মন্ত্রণালয়ে ছিলেন, ওনার এটুকু জানার কথা এই সরকার যেভাবে আছে
এটা এক্সিস্টিং কনস্টিটিউশনে ছিল না, রেফারেন্স নেওয়া হয়েছে। নির্বাচন যদি পেছায় আমরা রেফারেন্স নিতে পারবো আবার আর্টিকেল 106 থেকে। ইভেন আমাদের এই কনস্টিটিউশনে যা যা চেঞ্জ হচ্ছে আমরা মানছি না, যদি আমরা কনস্টিটিউশন চেঞ্জও না করি নেক্সট পার্লামেন্ট এটা রাটিফাই করবে। আমাদের ইতিহাস আছে এরকম। ওনার মতো মানুষের এই কথাগুলো বলা মানে কিন্তু অত্যন্ত ভুল এবং অত্যন্ত অফেন্সিভ। আমার যতদূর মনে পড়ে যে এই ভদ্রলোককে সম্ভবত একবার আদালত তিরস্কার করেছিলেন যে এই জুডিশিয়ারি থেকে এক্সিকিউটিভ সিস্টেমকে আলাদা করতে দেরি হচ্ছে কেন। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে যে রাষ্ট্রের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থা কিন্তু যদি ঠিকঠাক মতো পালিত হয় তাহলে কিন্তু এটি একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। সিইসি সাহেব যদি বলেন অমুকের অধীনে তমুকের অধীনে, তো ওনার নিজের অধীনে হতে পারে নাই কেন? উনি নিজে কেন নিরপেক্ষ থাকতে পারেন নাই? আরেকজনকে নিরপেক্ষতার নসিহত দেওয়ার আগে ওনার নিজের তো নিরপেক্ষ সংবিধানে তো লেখা ছিল স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। হ্যাঁ, তো সেটা তো উনি পারেন না। এবং যাওয়ার আগে উনি বলছেন যে আবার তত্ত্বাবধায়ক উনি প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছেন। মানে বাঁচার জন্য এই তকমা দেওয়ার চেষ্টা করলেন নাকি? আমার কাছে সবসময় সেটা গণপিটুনি শব্দটা আমাদের দুইজনেরই আপত্তি আছে না। এটা কেন হবে? যদি বিচারের সম্মুখীন হতে হয়, যে কোনো কারণে ব্যক্তি বিচারের সম্মুখীন হতে পারে। কিন্তু আমরা কিন্তু আজকে দুজনই কিন্তু আপনি দেখবেন যে আমরা প্রায় একমত হয়েই কথা বলছি। অধিকারের প্রশ্নটা তো আসলে এরকমই। আপনি যদি সত্যি সত্যি অধিকারের কথা বলেন তাহলে কিন্তু দুই দলের রাজনীতিবিদ হলেও, দুটি দল পরস্পর বিরোধী হলেও অধিকারের প্রশ্নে কিন্তু তাদের একমত হয়ে যাওয়ার কথা, কারণ অধিকার তো আমার দুজনেরই, একই অধিকার। কিন্তু আমরা খুব অবাক হয়ে দেখেছি যে আমাদের দেশে একটি রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল যে রাজনীতিতে বিরোধীদের কোনো অধিকার নাই, আর সরকারিদের সবকিছু করার অধিকার আছে, মনের ইচ্ছা মতো যা খুশি করতে পারেন। এই জায়গা থেকে রাষ্ট্রকে বের করে আনাটি তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ক্ষমতা থাকলে আপনি যা খুশি করতে পারেন না, ক্ষমতার অধিকতর আপনাকে আইনের মধ্যে আবদ্ধ করে। যে একটা সাধারণ লোক বাইরে গিয়ে একটা কথা বলতে পারে, কিন্তু একজন ক্ষমতাবান লোক সেটা পারেন না। একজন ক্ষমতাবান লোক কখনোই আইনকে লঙ্ঘন করতে পারেন না। আমি সাধারণ মানুষ, আমি পারি, এবং আরেকজন সাধারণ মানুষ সেটা মেনে নিতে পারে। আচ্ছা তুষার ভাই বলেছে, আচ্ছা জাহিদ বলেছে, কিন্তু আমি আর জাহিদ যদি আজকে ক্ষমতার অংশীদার হই, আমার কাছে যদি ক্ষমতা আসে, তখন কোনোভাবে আমরা আইন ভাঙতে পারি না। পুরো উল্টো হয়ে গেছে। আপনার ক্ষমতা মানে আপনি বেশি আইন ভাঙতে পারেন। এখন উল্টাটা হয়েছে, এখন ক্ষমতাবানরাই সবচেয়ে বেশি আইন ভঙ্গ করেন, ইচ্ছা মতো আইনকে ব্যবহার করেন। আজকে কেন আমাদেরকে এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দেখতে হচ্ছে? আপনি দেখবেন এর কারণ হচ্ছে আমরা ভুলতে বসেছিলাম যে রাষ্ট্রটার মালিক আমরা। আমি একবার লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে যে আসলে কোন জায়গাতে কি কারণে কথাটা বলা হচ্ছে। কিন্তু একই সঙ্গে এটাও তো সত্যি, আমরা তো আমাদের মালিকানা দিয়ে দিচ্ছিলাম একজন ব্যক্তিকে, এবং আমরা ধরেই নিয়েছি উনি যা করবেন তাই আইন, তাই কথা, তাই রাষ্ট্র, তাই সব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই জন্য হয় নাই। পাকিস্তানে তো এটাই ছিল, আইয়ুব খান যা বলতো তাই আইন, ইয়াহিয়া যা বলতো তাই আইন। আমরা তো সেটার বিরুদ্ধেই লড়াই করেছি। আমরা তো এই জন্যই লড়াই করেছি যে তুমি যা বলো সেটা আইন না, আমরা সবাই মিলে যেটা ঠিক করি সেটা আইন, আমরা সবাই মিলে যে অধিকারটা চাই সেটা অধিকার, আমরা সবাই মিলে যে দেশটা বানিয়েছি সেটা কারো বাপের দেশ না। এবং যদি কেউ বলে এটা আমার বাপের দেশ, আমি বলবো বাপের দেশ তার চিন্তা করা উচিত যে বাপের সম্পত্তির অধিকার এক সন্তান পায় না। ভবিষ্যতে কি এরকম সম্ভাবনা আছে বাপের দেশ চিন্তা করার? আপনি দীর্ঘদিন যখন একটা সিস্টেমের, আপনি 15 বছর এমন একটা সিস্টেমে ছিলেন যখন আপনি আসলে অনেক কথা সেন্সর করে কথা বলতেন। আপনি প্রতি মুহূর্তে এই 15 বছরে কিন্তু আপনি অভ্যস্ত হয়ে পড়েন। ফলে দেখা যায় যে ওই যে ল্যাথার্জিটা আছে, ওই ইনার্শিয়াটা আছে, ওইটা কাটতে একটু সময় নেবে। আমি সেটাই কারণ বলে মনে করি। কারণ আমি এই সরকারের এই প্রশংসাটা আমি সিরিয়াসলি করি। এই যে কয়েকদিন আগে সম্পাদকদেরকে চিফ অ্যাডভাইজার ডেকেছিলেন, তাদের সাথে বসেছিলেন এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে আমাদের সরকারের যে কোনো সমালোচনা আপনারা করুন। এবং এটা সত্যি, আমি দু একজন অ্যাডভাইজারের সাথে আমার ব্যক্তিগতভাবে কথার প্রসঙ্গে আমি জানতে পেরেছি যে তারা এই ব্যাপারটাকে সিরিয়াসলি এনকারেজ করেন। যাক, যারা মোদির সাথে যখন ডক্টর ইউনূসের কথা হচ্ছে ফোনে, অভিযোগ হচ্ছে উনি বলছেন যে আপনি আপনার জার্নালিস্ট পাঠিয়ে দিন, ও এসে দেখে যাক এখানে যে হিন্দু কমিউনিটির উপর আদৌ কিছু হচ্ছে কিনা। আমি গতকাল একটা খুব বিখ্যাত বিদেশি পত্রিকার একজন জার্নালিস্টের সাথে একটা ইন্টারভিউ ছিল, সামনাসামনি বসে। উনি এই প্রথমবার বাংলাদেশে ভিসা পেলেন। শেখ হাসিনার সময় উনি অনেকবার বাংলাদেশে আসতে চেয়েছেন, ওনাকে ভিসা দেওয়া হয়নি, এই প্রথমবার পেলেন, উনি আমাকে নিজে বললেন। তো এরকম অনেকেই আসছেন। সুতরাং আমি মনে করি ওই এনভায়রনমেন্টটা আছে, আমাদের যে সিভিল সোসাইটি তারা আস্তে আস্তে তাদের এই, আমি নিজেও কিন্তু মাঝে মাঝে চিন্তা করি, মাত্র 1 মাস গেল তো, মানে আপনি ধরুন, আমি একদম খোলাখুলি বলি, আজকে স্বাধীন বাংলাদেশে প্রধানমন্ত্রীর নাম না বলে মাঝে মাঝে সরকার বলেছে,
এভাবে কথা বলতাম। সরকার না বলে রাষ্ট্র বলেছে। তো এই যে বলতাম, এটাও আমাকে কেউ কেউ একটু মানে ওই পক্ষের আওয়ামী লীগের অনেক লোকজনের সাথে তো টকশো করেছি, আমাকে একটু একটু বলতো যে পুরোপুরি স্পেসিফিক না করে এভাবে করলে একটু। তো আমি অনেক সময় দেখি আমার মুখে এখন শেখ হাসিনা না বেরিয়ে সরকার, এখন তো আর সরকার নেই। সো এইভাবে কতগুলো সেন্সরশিপ যখন আপনি বছরের পর বছর চালিয়ে যান, এগুলো আপনার অভ্যাসের সাবকনশিয়াস লেভেলে চলে যায়। এটা কেটে যাবে এবং আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি কাজ করবে। আর আমি আরেকটা বিষয় মনে করি, আমাদের একটু ডিলেমা আছে। এই সরকারটা তো আসলে আমাদের সরকার, এই যে আমরা কিছু ক্রিটিকও করলাম, কিন্তু এই ক্রিটিকগুলো এই সরকারকে ডোবানোর জন্য, শেখ হাসিনা সরকারের ক্রিটিক করেছে তাকে ডোবানোর জন্য। একদম আমি মনে করি আপনি যদি ভোট না পেয়ে ক্ষমতায় থাকেন, আপনি আমার দেশকে সোনায় বাঁধিয়ে দিলেও আমি ওদের মানি না। আমি বলতে পারি ভাই, কেউ যদি বলে যে এই ডিক্টেটরশিপ আমি মানি, যেমন ধরুন লি কুয়ান ইউ, এই যে তুষার ভাই বলছিলেন না যে ডিক্টেটর হলেও আপনি তো ন্যায় বিচার দিতে পারেন। সিঙ্গাপুরের মতো ন্যায় বিচার পৃথিবীর খুব কম দেশে আছে। আপনি আইন নিয়ে প্রশ্ন করতে পারেন, কিছু অধিকার পাবেন না, কিন্তু ওখানে কিন্তু ইকুয়াল রাইট ছিল। বললেন যে একনায়কতান্ত্রিকতার মধ্য দিয়েও যে সুবিচার সম্ভব। কিন্তু আমি বলছি কথার কথা, সিঙ্গাপুরে গিয়ে আমার কিন্তু এই রাইট আছে ভাই, আপনার এত ন্যায় বিচারও আমি চাই না। কথার কথা, আমি চাই আমি আমার প্রার্থীকে, আমার লোকজনকে আমি আনবো, হতে পারে। তো ওই যে রাইটের জায়গাগুলো আছে, ওই রাইটের জায়গাগুলো যখন আমরা এনশিওর করছি, এই রাইটটা এখন যখন হবে, আমি মানে সত্যি সত্যি মনে করি যে আমাদের সিভিল সোসাইটি, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা আসবে। এবং একটা কথা মনে রাখতে হবে, সিভিল সোসাইটি এমনি এমনি নষ্ট হয় না, ওতে কিন্তু নষ্ট করারও চেষ্টা হয়। কারণ যে সরকারটা ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সে তাকে প্লট দিয়ে, ওটা দিয়ে, টাকা দিয়ে, দাওয়াতে ডেকে নানানভাবে নষ্ট করতে চায়, এবং এই সরকার সেটা করবে বলে আমি বিশ্বাস করি না। আব্দুল তুষার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে যেই চেতনা থেকে ছাত্র জনতা জেগে উঠেছিল, অসাধারণ একটি কাজ করেছে ছাত্ররা। শুধু ছাত্রদের নিশ্চয়ই আমরা কৃতিত্ব দেব না, এর পেছনে অনেকেই কৃতিত্ব রয়েছে। ছাত্ররা অগ্রগণী ভূমিকা পালন করেছে, এটা সত্য কথা। তারা চূড়ান্ত ঝাঁকিটা দিয়েছে। সেই জায়গা থেকে, সেই চেতনার প্রত্যাশার জায়গা থেকে আমরা কতটা আশাবাদী, মানে প্রত্যাশাটা কতখানি? আমি খুবই আশাবাদী। আমাকে অনেকেই বলেন যে ইউটোপিয়া তো আসলে হয় না, মানে ইউটোপিয়ান চিন্তা ভাবনা। আমার কাছে মনে হচ্ছে ইউটোপিয়ান চিন্তা ভাবনার এই বিষয়টা যে বলে মানুষ, এটাও হয়েছে এই জন্যই যে মানুষকে আসলে কল্পনার সীমারেখা টেনে দিতে আমরা বাধ্য করি। কিন্তু আপনি দেখবেন যে ইউটোপিয়ার কল্পনা হয়েছিল, পৃথিবী কিন্তু প্রায় এখন যে পৃথিবী আমরা আছি, অনেকটা কিন্তু সেই ইউটোপিয়ান সমাজের কাছাকাছি। আজকে নারীদের অধিকারের পাশাপাশি আপনি দেখবেন বিকল্প যৌনাচরণ যারা করে তাদের অধিকার নিয়েও কথাবার্তা হচ্ছে, এবং এমন কোনো বিষয় নেই যে অধিকার নিয়ে পৃথিবী আজকে কথা বলছেন। আজকে পাখি থেকে শুরু করে পিঁপড়ার অধিকার নিয়েও মানুষ কথা বলছে। তার মানে আপনাকে স্বপ্ন দেখার স্বাধীনতা দিতে হবে। যে রাষ্ট্র, যে দেশ আমরা নির্মাণ করতে চেয়েছি, শুধু ৭১-এ না, কিন্তু আমরা কিন্তু এই রাষ্ট্রের সংগ্রাম বহু আগে থেকে শুরু করেছি। বাঙালি জাতি তার স্বাধিকার চেয়েছে বহু আগে থেকে, এবং এই ধীরে 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 একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার অধিকার পেয়েছি, সেই অধিকারটিকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি নাই বলেও আজকে আবার নতুন করে সংগ্রামের প্রয়োজন হচ্ছে। তাই আমি মনে করি যে আমাদের স্বপ্ন দেখা বন্ধ করার কোনো প্রক্রিয়া সামনে চালু থাকবে না, এবং আমি খুবই আশাবাদী যে আমরা তো একসময় কল্পনা করতাম চাঁদে থাকে বুড়ি, কিন্তু আমরা তো চাঁদে পৌঁছেছি। তাই আজকে আমরা যে হয়তো অসম্ভব কল্পনা করব, কিন্তু আমরা যদি আমাদের লক্ষ্য স্থির করতে পারি সেই অসম্ভবের কাছে পৌঁছানোর, আমার ধারণা যে সেই অসম্ভবের ৯০% আমরা সম্ভব করে ফেলতে পারবো। এবং সেটা তো আমরা করেছি। কে কল্পনা করেছিল ৯ মাসে একটা দেশ স্বাধীন হয়? কে কল্পনা করেছিল এই দেশের মানুষ টিকা দিয়ে পৃথিবীতে সবচেয়ে উঁচু জায়গাতে চলে যাবে? কে কল্পনা করেছিল এই দেশে সবচেয়ে বেশি চাল উৎপাদনের দেশ হবে একটা বাংলাদেশ, মাছ উৎপাদনের দেশ হবে একটা বাংলাদেশ? এবং এগুলো কিন্তু রাজনীতিবিদরা করেন নাই, এবং কেউ কল্পনা করেনি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে একজন স্বৈরাচারকে পালিয়ে যেতে হবে ৪১ সালের আগে, ২০৪১ সালের আগে। এবং আমি বলবো যে বাংলাদেশের মানুষ যেখানেই ঐক্যবদ্ধ হয়েছে, যেখানেই তারা মনে করেছে প্রয়োজন, আমি মনে করি তারা অসম্ভবকে সম্ভবই করেছে। ফলে এমন হতে পারে যে ধরেন এই যে সরকার কোনো জায়গাতে পারছে না, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ ওই ব্যর্থতাকে সফলতার জায়গায় নিয়ে যাওয়ার জন্য সরকারের সমালোচনা করবে। এবং একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেদিন সাজ্জাদ শরীফ বলছিলেন যে যারা কথা বলে ক্ষমতায় থাকে তাদেরকে প্রথম যে অধিকারটা দিতে হবে মানুষকে, সেটি হচ্ছে সমালোচনা করার অধিকার। অনেক ধন্যবাদ আব্দুল তুষার, ধন্যবাদ ডাক্তার জিহাদুর রহমান। দর্শক, শেষ হচ্ছে এই ছিল আমাদের আজকে আলোচনা। নিশ্চয়ই এই আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। শুভরাত্রি।